নমস্কার। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আজকের আপনাদেরকে এমনই একটি ভিডিও তুলে ধরব। আমি গ্রামীণ কৃষি শিল্পের সমাচার পক্ষ থেকে আমি ব্রজ, কারণ দীর্ঘদিন আমার নামটি আপনাদের কাছে বলিনি। আমি ব্রজ বিনোদ জানা গ্রামীণ কৃষি শিল্প সমাচারের এই পত্রিকার দায়িত্বে রয়েছি। তবে আমি চেষ্টা করি আপনাদের এলাকার গ্রামে গঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন খবর দেখিয়েছি। তবে আজকের মুখোমুখি হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার অর্থাৎ মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার যিনি দায়িত্বে ছিলেন, বিশেষ করে লালপুলের নামখানার লালপুলের অনুপ সামন্ত মুখোমুখি। তবে অনুপবাবুর সঙ্গে আপনাদের পরিচয় এর আগে রয়েছে, অনেকবার আপনাদের দেখিয়েছি। তবে আজকের বিশেষ করে জানবো এই রাজনৈতিক জীবনে আসা কতটা উত্থান কতটা পতন। আজকের যেহেতু সাগর বিধানসভা বিজেপির জয়, সেক্ষেত্রে ইনার ভূমিকা কতটা ছিল সেটাই কিন্তু আজকে সরাসরি দেখাবো। অনুপবাবু নমস্কার। নমস্কার, সবাইকে ধন্যবাদ আপনার চ্যানেলের মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে খুব শুভ দিন শুভক্ষণে আজকের আপনি এসছেন আমার কাছে কিছু বিষয় জানার জন্য। আপনি সেই প্রশ্নগুলো করলে নিশ্চিত আমি তার সঠিক উত্তর দেব। এই রাজনৈতিক জীবনে আপনি কিভাবে এলেন? রাজনৈতিক জীবনে আসার মূল কারণ হচ্ছে আমি 2018 সালের আগে আমি বামপন্থী অর্থাৎ সিপিআইএম পার্টির আমি ব্রাঞ্চ সেক্রেটারি ছিলাম, নিষ্ঠার সঙ্গে দলটা করেছি। কোথাও না কোথাও আমাদের সঙ্গে বামপন্থী ঘরানার কিছু নেতৃত্বের সঙ্গে মতবিরোধ থাকতো, সেটা হচ্ছে সাংগঠনিক বিষয়। কারণ আমাদের কোথাও মনে হয়েছিল যে না, যে ইয়ং জেনারেশন সিপিআইএম পার্টি বা তার পলিট ব্যুরো সদস্যরা সম্মান দিচ্ছে না। এটা নিয়ে আমাদের সাংগঠনিক লড়াই 2011 সালের আগে থেকে ছিল। সেই পরিবেশের পরিস্থিতির মধ্য দিয়ে আসতে গিয়ে 2011 সালে একটা পশ্চিমবাংলার পরিবর্তন হয়। তখন আমাদের মনে হয়েছিল যে যুব সমাজকে সম্মান না দেওয়ার জন্য আজকের 2011 সালে সিপিএম তথা বামফ্রন্টকে ভুগতে হয়েছে। পরবর্তীকালে আমাদের সিদ্ধান্ত বা আমার সিদ্ধান্ত যেটা চেঞ্জ করি, আমাদের বলতে আমরা তো সিপিএম সংগঠনটা করেছিলাম, তখন আমার বুথেও সিপিএম এখানে লিড ছিল, এখন হয়েছে 186 নম্বর বুথ। একটা আলোচনার মাধ্যমে 2018 সালে আনুষ্ঠানিকভাবে আমি বিজেপি পার্টিতে জয়েন করি পঞ্চায়েত ভোটের সময়। সেখানে বিজেপি পার্টিতে তখন আমাকে সাধারণ কর্মী হিসাবে কাজ করতে হয়েছে। কাজ করতে গিয়ে বিজেপি পার্টিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, কোনো পদের আশায় নয়। 2019 সালে লোকসভা ভোটের সময় আমাকে বিজেপি পার্টিতে মণ্ডল সভাপতি, আমাকে নিজে মণ্ডলের নামখানা এখন সাগর মণ্ডল 5-এর সেই মণ্ডল সভাপতি দিলীপ জানা শিক্ষক একাধারে, তা উনি আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন মণ্ডলের সম্পাদক হিসাবে। আমি ধন্যবাদ জানাই দিলীপ জানা মহাশয়কে, উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আজকে নেতৃত্ব দেওয়ার জায়গায়। 2019 সালের আগে কিন্তু আমি কর্মী হিসেবে কাজ করেছি 2018 সালে পঞ্চায়েত ভোটে। সেই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে 2019 সালে লোকসভা ভোট আমরা কাজ করছি, তখন অভূতপূর্ব সাফল্য নিয়ে আসতে পারিনি, কারণ সবাইকে কনভার্ট করে নিয়ে আসতে গেলে একটু সময় লেগেছে সবাইকে বুঝিয়ে। সামনে 2021 সাল, তখনও মণ্ডলের সম্পাদক আমি আছি। 2021 সালে যথেষ্ট লড়াই দিয়েছি এবং সবাইকে বোঝাতে পেরেছি যে এখন বামের কোনো জামানা নয়, এখন আসুন আমরা জয় শ্রীরামে এসে আমরা এই তৃণমূল দলটাকে পরিবর্তন করি। কারণ এই তৃণমূল দল একটা আঞ্চলিক দল, এ একটা মালিকানার মাধ্যমে চলে। আমরা তখনও বুঝেছিলাম যে এই দলটা পশ্চিমবঙ্গে ভালো কাজ করতে পারে না, বিশেষ করে বেকার যুবকদের জন্য। তো সেদিন থেকে আমাদের একটা প্রতিবাদ ছিল, আর প্রতিবাদে প্ল্যাটফর্মটা পেয়েছি। আমি বিজেপি পার্টিতে এসে একটা প্ল্যাটফর্ম দিয়েছি এবং আমাকে একটা সুযোগও করে দেওয়া হয়েছে। 2021 সালে আমরা যথেষ্ট লড়াই দিয়েছি। লড়াই দেওয়ার পরে আমরা কিন্তু সাগর বিধানসভাতে হেরেছি। হারার পরে তখন তৃণমূলের হারমাত বাহিনী যেভাবে সাধারণ কর্মীর উপরে অত্যাচার চালিয়ে কিছু ঘরছাড়া করেছে, কিছু বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে গেছে। তো সেই দিন একটা শপথ নিয়েছিলাম যে না, এর একটা ভিত করতে হবে। তখন আমাকে বিজেপি পার্টির আমাদের তখন জেলা সভাপতি, নাম বলতে হয় যে প্রদ্যোৎ কুমার বৈদ্য, উনি হচ্ছে
একাধারে প্রফেসর ছিলেন। তো উনি জেলা সভাপতি হওয়ার পরে যখন সংগঠন একদম জিহাদিদের দ্বারা একদম ধরাশায়ী, সেখানে আমাকে সাগর মণ্ডল 5-এর বিজেপি পার্টির সভাপতি করলেন। তো সেই দিন থেকে একটা শপথ ছিল যে এই দুর্নীতির বিরুদ্ধে যাই আঘাত আসুক, আমি একাধারে ব্যবসায়ী, আমার বাবা ব্যবসায়ী ঘরের লোক ছিলেন, আমরা সেই অর্থে আমরা ব্যবসায়ী এবং তার সঙ্গে পড়াশোনা করেছি। পড়াশোনা কত দূর? পড়াশোনা হচ্ছে আমি বিকম গ্র্যাজুয়েশন কমপ্লিট, এটা হচ্ছে 2001 সাল গ্র্যাজুয়েশন কমপ্লিট, ধ্রুবচাঁদ হালদার কলেজ, দক্ষিণ বারাসাত থেকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো আমাদের ব্যবসায়ী সূত্রে তখন আমাদের চাকরি লাইনেও যায়নি, আর আমি যে সিপিএম পার্টিটাও এর আগে করেছি, কোনো চাকরির আবেদন নিয়েও যায়নি। তো সেখানে আমার মিসেসও সে পলিটিক্যাল সায়েন্সে, সেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো আমরা কোনো পরিবার ব্যবসায়ী সূত্রে আমরা কোনোদিন কোনো জায়গায় সুবিধা ভোগ করিনি। তখন শাসক দলেও ছিলাম বামফ্রন্টের, তখনও ভোগ করিনি, এখন অবধি ভোগ করিনি। তো তখনই মনে হয়েছিল যে না, 2021 সালে যে অত্যাচারটা নেমে এসছে জিহাদিদের দ্বারা, জিহাদি কথার অর্থ হচ্ছে তৃণমূল দল 2021 সালের পর থেকে হিন্দু নিধন করার খেলায় যে নেমেছে, তখনই আমাদের মনে হয়েছিল যে না, হিন্দুটা মনে হয় শেষ হয়ে যাবে পশ্চিমবাংলাতে। তখন কিন্তু আমার মনটা কেঁদেছিল যে না, হিন্দুকে বাঁচাতে হবে। তার একটাই মাত্র প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে বিজেপি পার্টি। তো সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন তখনকার তৎকালীন জেলা সভাপতি প্রদ্যোৎ কুমার বৈদ্য, ওনাকে ধন্যবাদ জানাই, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন। দেওয়ার পরে আমি আমার নিষ্ঠার সঙ্গে আমি কাজ করে 2023 সালে পঞ্চায়েত আমরা দখল করতে পারিনি, কিন্তু অভূতপূর্ব একটা রেজাল্ট দিতে পেরেছি, যেটা মথুরাপুর সাংগঠনিক জেলার মধ্যে 1 নম্বর মণ্ডল হিসাবে আজও পরিলক্ষিত আছে। এবং সেটা তৃণমূলের হারমাদদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে, আমাদের কর্মীদের পাশে গিয়ে তাদেরকে শেল্টার দেওয়া, যত যা যা করেছে, করার পরে সেই সংগঠন আজকের একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে। এবং 2025 সালে মার্চ মাসে মণ্ডল সভাপতি সিস্টেমে আমার চেঞ্জ হয়েছে। এখন একজন শিক্ষক মাস্টারমশাই দিলীপবাবুর হাতে মণ্ডল সভাপতি দায়িত্ব দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। তো সেখানে আমাকে জেলার অফিস সেক্রেটারি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হলো। তো আমি চেষ্টা করি যে শুধু পদটা তো বড় কথা নয়, সাধারণ মানুষের বিরোধীদের রাজনীতি করা মানে সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানো। আমরা তো কিছু দিতে পারবো না, কিন্তু অন্তত জিহাদিদের কাছ থেকে হিন্দু সমাজটাকে মুক্ত যাতে করতে পারি, সেই একটা জেদ আমার মধ্যে ছিল। এবং তার জন্য জীবনপ্রাণ বাজি রেখে আমি লড়াই করেছি। এবং সবাইকে নিয়ে, আমি কেন, আমার টিম বা পার্টির যে টিম আমি বানিয়েছিলাম বা এখনো আছে তারা সাগর বিধানসভাতে, সেই টিমকে নিয়ে প্রতিবাদ করেছি, ডেপুটেশন দিয়েছি, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এবং আমার নামখানা ব্লকে যে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে তার প্রতিবাদও করেছে। দেখেছেন, পঞ্চায়েত ডেপুটেশন থেকে, বিডিও অফিস ডেপুটেশন থেকে সবকিছু আপনাদের, এবং থানা ডেপুটেশন থেকে সবকিছু নজির ফুটেজ আপনাদের কাছে আছে। তো সেটাকে আগামী দিনের লক্ষ্যে, আগামী দিনের বেকার যুবকদের লক্ষ্যে, তাদের যাতে আর পরিযায়ী শ্রমিক হতে না হয়, বিশেষ করে হিন্দু মা বাবার যাতে কোল খালি না হয়, সেই পণ করে আমরা লড়েছি। এবং 2023 সালে পঞ্চায়েতে একটা অভূতপূর্ব একটা ভালো সাড়া পেয়েছি। তার পরবর্তীকালে সাংগঠনিক পর্যায়ে আমাকে রদবদল করা হয় এবং এখনও জেলার অফিস সেক্রেটারি বর্তমান নিষ্ঠার সঙ্গে। পরবর্তীকালে 2026 আমাদের হিন্দুদের শেষ লড়াই, সেটা মানুষকে বোঝাতে পেরেছি এবং হিন্দুরা বুঝেছে যে না, 2026 যদি আমরা যদি বিজেপিকে যদি না ক্ষমতায় নিয়ে আসতে পারি, দল পরে হবে, কে কি দল করলো 2026-এর পরে দলের হিসাব হবে, কিন্তু তৃণমূলের কাছ থেকে, তৃণমূল তো দল নয়, ওটা জিহাদি দল, এটা প্রমাণিত। যেভাবে অত্যাচার নেমেছে, সেখানে আমরা শপথ নিয়েছিলাম যে কিছু হোক আর না হোক, হিন্দুদেরকে বাঁচতে গেলে 2026 শেষ সুযোগ। প্রার্থী কাকে করলো, কাকে দিয়েছে, এটা দেখার প্রশ্ন নয় আমাদের। আমাদের সুমন্ত ভাই সাগর বিধানসভাতে একটা শিক্ষিত এবং তরতাজা যুবক, উনিও সোশ্যাল ওয়ার্ক করেন, এখন ওনার ক্লাব দিয়ে, এনজিও দিয়ে কাজ করেন। তো প্রার্থী কাকে করলো দেখার দরকার নেই, আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে চলার। এবং আজকের দিনে আমরা যে শুভেন্দু অধিকারী আমাদেরকে যে অনুপ্রেরণা দিয়েছিলেন, যে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও, এই স্লোগানের মাধ্যমে
আমরা হিন্দুটাকে সাগর বিধানসভাতে, বিশেষ করে সাগর বিধানসভার সাগর মণ্ডল 5 আমরা হিন্দুদেরকে এক কাট্টা করতে পেরেছি। এবং তার প্রতিফলন 2026-এ ব্যালট খোলার, ইভিএম খোলার পরেই প্রমাণিত। এই নামখানা অঞ্চল থেকে আমরা প্রায় 1,500-এর কাছাকাছি লিড দিয়েছি। এবং আমি যেখানে বসে আছি, এখানে দণ্ড প্রতাপ তৃণমূলের শ্রীমন্ত কুমার মালি, ইনি বর্তমানে আমাদের জেলার সহসভাধিপতি। এই বুথে আমি 62টা লিড দিয়েছি এবং ওনার অহংকার ভাঙতে পেরেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে আমার মন শান্তি যে না, হিন্দুদেরকে একটা শেষ সুযোগ, সেই সুযোগটা কাজে লাগাতে পেরেছি। কিছু হোক আর না হোক, বেকার যুবকদের কর্মসংস্থান হবে এবং মোদিজির যে গ্যারান্টি, সেই গ্যারান্টির অপেক্ষায় আমরা আছি। আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি। তাহলে 2026-এ আপনার প্রার্থী সুমন্ত কুমার মণ্ডল তিনি জিতেছেন, জিতেছেন। তো সেক্ষেত্রে বিরোধী আসনে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। একদম একদম একদম। কিন্তু আপনাদের একটা কথা বলি, যেখানে আপনারা লড়াই করতে এসেছেন, যে একাধিক কেস আপনাদের বিরুদ্ধে হয়, আপনাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে হয়, সেগুলো কি হবে? না, সেগুলো তো এবারে পার্টিকে দায়িত্ব নিতে হবে। আমরা দায়িত্ব নেব, আমরা সাংগঠনিকভাবে দায়িত্ব নেব। এখন তো আর গুলিয়ে ফেললে হবে না। এখন দল ক্ষমতায় এসছে, প্রশাসন সংগঠক দুটোকে এবারে আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, যেটা আমরা বুঝি, আমি বুঝি। এটা সংগঠনের কাজ, এটা সংগঠনের কাজ। যাদের আগামী দিনে কাজ করতে গিয়ে কে জমি হারিয়েছে, কে দোকান হারিয়েছে, কাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তাদের দেখা দায়িত্ব সংগঠনের। এবং সেটা অবশ্যই এমএলএ সাহেবের সহযোগিতা নিয়ে তাদের কেস অবশ্যই উদ্র করা হবে। এবং যারা জোর করে কারোর জায়গা দখল করেছে, কারোর দোকান দখল করেছে, তাদেরকে আইনের মাধ্যমে আমরা ফেরত দেবো। কেন অলরেডি তো আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেই দিয়েছেন যে অবশ্যই অবশ্যই হবে, কোনো হিংসার মাধ্যমে নয়। আমরা তাদের ক্ষতিপূরণ আগামীতে কিছু দিতে পারিনি, অন্তত তাদের প্রাপ্য যোগ্য সম্মান এবং যোগ্য তাদের যা হারিয়েছে বর্তমান, তাদেরকে ফেরত দেওয়া এখন সংগঠনের দায়িত্ব। এই মুহূর্তে দেখা গেছে যে বিভিন্ন জায়গায়, যেখানে বিভিন্ন যারা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সিন্ডিকেট চলতো এবং থানা যে সমস্ত এলাকায় এলাকায় পয়সা তুলতো, সেগুলো কি বন্ধ হয়েছে? বন্ধ অলরেডি 4ঠা মের পরে হয়ে গেছে, আমাদেরকে বলতে হয়নি। আমরা জানি এই সিন্ডিকেট রাজ, কাটমানি রাজ এমন একটা জায়গায় গেছে সাধারণ মানুষের প্রতি সেটা প্রভাব। কারণ এই যে টোটো ইউনিয়ন বলুন, বাস সিন্ডিকেট বলুন, ওখানে তোলাবাজির একটা আঁকড়া। আচ্ছা, সেই পয়সাটা কাদের কাছ থেকে যেত? সেই সাধারণ মানুষের ঘাড়ে গিয়ে পড়তো। তো সেটাও আমাদের একদম প্রতিশ্রুতি, ভয় নয়, ভয় আউট, ভরসা ইন। ভরসা করুন, এসব সব রাজ খতম। আমরা এখন মাঠে নামিনি, তাতেই এরই মধ্যেই তৃণমূলের তোলাবাজি, সিন্ডিকেট সবই খতম হয়ে গেছে। কিন্তু প্রশাসনের এক অংশ তো রাস্তাঘাটে যেখানে সেখানে পয়সা নিত, সেটা কি হবে? না, সেটা অবশ্যই অবশ্যই বন্ধ হবে। আমি কথা দিলাম, এই যে প্রশাসন যে রাস্তাঘাটে যে তোলাবাজিটা করে, কেন অলরেডি তো আমাদের অমিত শাহজি বলে দিয়েছেন যে দল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 42 দিনের মধ্যে 7ম পে কমিশন চালু হবে। তাহলে তো যারা প্রশাসনে আছেন, যারা প্রশাসনের কর্মী বা সরকারি কর্মচারী, তাদের তো ভয় কিসের? অলরেডি তো 42 দিনের মধ্যে নিশ্চিত তাদের যে ডিএটা, প্রকৃত ডিএটা পেত না। এবং তাদের মমতা ব্যানার্জি যেভাবে সংসার চালিয়েছে, মানে যেভাবে সরকার চালিয়েছে, তাদের সংসার চলতো না। হয়তো তাদেরকে এমনই একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে তোলাবাজি করে সংসার চালো, তাই তোলাবাজি করছিল তারা। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলছি যে তোলাবাজি প্রশাসনের থেকেও বন্ধ। এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কারণ আমাদের প্রতিশ্রুতি। ভরসা করুন, আমরা যা যা ভরসা দিয়েছেন আমাদের নরেন্দ্র মোদীজি এবং শুভেন্দু অধিকারী মহাশয়। এখন তো বিরোধী দলনেতা নেই, এখন আমাদের সরকার, হ্যাঁ, সরকার পক্ষে, হ্যাঁ, নেতা, এবং উনি জননেতা। তো সব থেকে গর্বের বিষয় যে উনি ভবানীপুরে গিয়ে হারমাত দলের নেত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। এর জন্য ধন্যবাদ আমাদের দলনেতা শুভেন্দু অধিকারীকে। উনার অনুপ্রেরণায় আমরা সাহস পেয়েছি। আমরা যে এত লড়াই করছি, উনার অনুপ্রেরণায় আমরা এত সাহস পেয়েছি যে না, তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়া যায়। আচ্ছা, যেখানে এক সময় কথা দেওয়া হয়েছিল যে বাড়ি বাড়ি যারা গরিব একদম তাদের জন্য বাড়ির ব্যবস্থা, কিন্তু এক সময় তৃণমূল কংগ্রেস যখন দলে ছিলেন, সরকারে ছিলেন, তখন কিন্তু তারা যে প্রকৃত গরিব মানুষ, যে বাড়ি পাওয়ার যোগ্য, সে কিন্তু বাড়িটি পায়নি। আপনারা তো সরকারে এলেন, কি বলবেন? অবশ্যই আমাদের দাবি
প্রান্তিক মানুষ এখনো যারা মাটির ঘরে বসবাস করে, তৃণমূল তো দুর্নীতির আঁকড়া। যাদের পাকা বাড়ি আছে তাদেরকেই বাড়ি দিয়েছে, যাদের পান বরজ নেই তারা আমফানের টাকা পেয়েছে। যত রকমের দুর্নীতি, যত রকমের তোলাবাজি এই দলটা করে গেছে। আপনি প্রত্যেকটা বুথে যান, যেটা আমাদের বক্তব্য ছিল যে তাদের বুথ, তৃণমূলের বুথ সভাপতি, সুপারভাইজার থেকে সদস্য, তারাই কোটিপতি হয়েছে, সাধারণ মানুষের কোনো কিছু হয়নি। এই তো ভোটের আগে যে গিমিকটা খেললো, 8,500 টাকা করে দিয়েছে। কাদেরকে দিয়েছে? দেখুন, যারা প্রকৃত মাটির বাড়ি তাদেরকে দেয়নি। এভাবে রাজনীতি হয়? মানুষ পরিত্রাণ চাইছে। মানুষ কি বলছে? যে ভাতা নয়, অন্তত আমার ছেলে মেয়েটা সম্মানের সঙ্গে বাঁচুক, এবং সেই সম্মান ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দেবে। তাই ভরসা করুন, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে। যেখানে আপনারা সুন্দরবনের এই এলাকায় দেখেছি, যেখানে নদী নালা আর বিশেষ করে নদী বাঁধ, যেগুলো নিয়ে দীর্ঘদিন আপনি এই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচারে প্রতিবাদ করেছেন, একসময় প্রতিবাদী মুখ ছিলেন, এখনো রয়েছেন, কিন্তু এবারে আপনার সরকারে এসছেন, এদের কি সমস্যার সমাধান হবে? আমাদের 9 তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই আমাদের সেচ দপ্তরে যিনি মন্ত্রী থাকবেন, আমি এই সুন্দরবন নিয়ে আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। কারণ যে দুর্নীতি হয়েছে সেচ দপ্তরে, এই নদী বাঁধের উপরে যে কোটি কোটি টাকা লুট করেছে, সেই টাকা সেই ঠিকাদারদের কাছ থেকে উদ্ধার করতে হবে। কাজ করেনি, টেন্ডার টাকা তুলে নিয়েছে, এরকম কিছু ঠিকাদারদের লিস্ট আমার কাছে আছে। তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা হবে? অবশ্যই, অবশ্যই। এটা সাধারণ মানুষের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা। এরা কাজ না করে নদী বাঁধের টাকা তুলে নিয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি ছিল যে কংক্রিটের বাঁধ করতে হবে। কারণ এখানে যে প্রাকৃতিক বিপর্যয় হয়, প্রত্যেকটা বছর নদীমাতৃক এলাকাগুলোতে কোনো না কোনো গ্রাম ভাসে। এও দেখতে খুব কষ্ট হয়। এটা তো লবণ এরিয়া, নোনা জলের এরিয়া। এখানে যদি এই প্রাকৃতিক দুর্যোগে কোনো গ্রাম যদি ভেঙে যায়, তাদের যে ফসলের, তাদের মাছ চাষের যে ক্ষয়ক্ষতি, তৃণমূল দিত না, কিন্তু আসতো, স্কিম তৈরি করতো ক্ষতিপূরণের, কিন্তু এই স্কিমগুলো নেতারা খেয়ে নিত, কিন্তু যারা প্রকৃত ক্ষতি হয়েছে তাদের কাছে পৌঁছতো না। আর আমাদের দাবি এবং আমাদের সংকল্প, প্রকৃত যারা মাটির বাড়িয়েছে তাদেরকে পাকা বাড়ি করে দেওয়া, প্রকৃত যারা বার্ধক্য পাওয়ার যোগ্য তাদেরকে করে দেওয়া। আমাদের রং দেখার কোনো প্রশ্ন নেই। আমরা সোনার বাংলা তৈরি করার প্রতিশ্রুতি নিয়েছি। আমরা কে কি দল করলে দেখার দরকার নেই, প্রকৃত যারা পাওয়ার যোগ্য তারা পাবে। সুন্দরবনের প্রান্তিক এলাকায় যারা বসবাস করে রয়েছে, পাশাপাশি নদী বাঁধ এবং সেখানে বাদাবন, কিন্তু বাদাবন ধ্বংস করে এক শ্রেণীর মানুষ, যেটা আপনি দীর্ঘদিন প্রতিবাদ করেছেন, এর আগেও করেছেন, তো এই যে ভেড়ি তৈরি করা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? কারণ এই দপ্তর বসে রয়েছে, ব্যবস্থা নেয়নি, কি বলবেন? আমাদের 4 মের পরে আমরা পরিবর্তন হয়েছে পশ্চিমবাংলার। অবশ্যই আপনি যেটা বললেন, আমাদের দীর্ঘদিনের একটা লড়াই ছিল। তখন তৃণমূল কর্ণপাত করেনি, এবং যারা প্রতিবাদ করেছে উল্টে তাদেরকে মিথ্যা কেস দিয়েছে। এই জঙ্গল কাটা, পাগল কাটা, জঙ্গল কেটে ভেড়ি বানানো, এটা পরিষ্কার প্রশাসন জানতো। আর এর সঙ্গে কিছু আমলারাও জড়িত আছে। রাতের অন্ধকারে সুন্দরবনে সুন্দরী গাছ কেটে যেভাবে ভেড়ি বানিয়েছে, আজকে দিয়ে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি, এটা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। এবং যিনি আমাদের সাগর বিধানসভার এমএলএ হয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে কোনো দুর্নীতির সঙ্গে উনি আপোষ করবেন না। কারণ উনি পঞ্চায়েত সমিতিতে বিরোধী দলনেতা হিসেবে যে ক বছর কাজ করেছেন, ওনার মধ্যে আমি প্রতিবাদীর ভাষা দেখেছি। আমি মনে করি আমাদের সাগর বিধানসভায় যিনি এমএলএ হয়েছেন, ওনারও দায়িত্ব, উনি এটা দেখবেন। আর আমাদের দায়িত্ব হচ্ছে সাংগঠনিকভাবে ওনার কাছে এইসব তথ্য পৌঁছে দেওয়া। এবং আগামী দিনে এইসব ভেড়ি বন্ধ হবে, এবং যারা এইসব ভেড়ি বানিয়ে সাধারণ মানুষের পরিবেশ সৃষ্টি ধ্বংস করছে, সাধারণ মানুষকে অশান্ত পরিবেশ তৈরি করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা হবে। এটা বলে দিলাম। শেষ প্রশ্ন আপনার কাছে, জাতীয় সড়কের পক্ষ থেকে একাধিকবার মাইকিং করা হয়েছে এবং বলা হয়েছে রাস্তার উপরে কোনো ইমারতি রাখা যাবে না, এবং বেশ কিছু ইমারতি রাস্তার উপরে রাখাতে দুর্ঘটনার শিকার হতে হয়, এবং রাস্তা পরিষ্কার রাখতে হবে। কারণ বে অফ বেঙ্গল অর্থাৎ সুন্দরবনের শেষ বর্ডার হচ্ছে এই বঙ্গোপসাগর, অর্থাৎ ফেদারগঞ্জ কোস্টাল সাগর, বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে, সেক্ষেত্রে যাতায়াতের জন্য জাতীয় সড়ক ব্যবহার করা হয়। কিন্তু জাতীয় সড়কের উপরে যত্রতত্র যেখানে সেখানে এই যে ইমারতি ফেলে রাখা, দুর্ঘটনার শিকার এবং তৎকালীন যে তাড়াহুড়ি করে যাওয়া, সেটা কিন্তু যেতে পারে না। সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? অবশ্যই এটা প্রশাসনিক আমাদের দীর্ঘদিনের অভিযোগ
তখন আমরা কিন্তু এই সিন্ডিকেট কাটমানির কাছে হার মানতে হয়েছে। আমরা এটা প্রশাসনকেও জানানো হয়েছে, আমরা পিডব্লিউডিকেও জানিয়েছি, কিন্তু সেখানে কোনো সুরাহা হয়নি। এবং এই রাস্তার দু সাইডে যেভাবে গাড়ি লোড আনলোড করা হয় তাতে অনেক মানুষের প্রাণ গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এটাকে আমাদের মুক্ত করবই, কারণ আমাদের কোনো তোলাবাজির সঙ্গে আমাদের দল যুক্ত নেই, পরিষ্কার বার্তা, কোনো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত নয়। তাই সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু ন্যাশনাল হাইওয়ের মতো একটা জায়গা, সেখানে আমাদের একটা বকখালি একটা পর্যটন কেন্দ্র, সেখানে আমাদের এই রাস্তাকে ক্লিয়ার করার দায়িত্ব এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমরা কথা দিচ্ছি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার ক্ষেত্রে এই গ্যাঞ্জাম আমরা তুলব, কোনো তোলাবাজি থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না, মানুষ ভয়হীনভাবে চলাচল করবে এবং মানুষের চোখে যেন ভয়ের ভাবটা না থাকে। এটা হচ্ছে বিজেপি পার্টির সংকল্প এবং আমাদেরও অঙ্গীকার। বিশেষ সূত্রে খবর পাই যে হাতানিয়া দোয়ানিয়া নদী রয়েছে, সেখানে বিশেষ কিছু পাচারকারী বা বিভিন্ন সময় দুষ্কৃতিকারী তারা এসে কিন্তু এই নদীকে ব্যবহার করে এবং সেখানে অবৈধভাবে বেশ কিছু পাচার হয়। সেক্ষেত্রে কতটা বন্ধ হবে অবৈধ? না, পাচার তো অবশ্যই বন্ধ হবে, কারণ হেতানিয়া দয়ানিয়ার উপরে যে সিন্ডিকেটটা চলতো সেটা হচ্ছে তৃণমূলের এইসব হারমাদরা চালাতো। এই হারমাদরা আর চালাতে পারবে না, কারণ ওদের বিরুদ্ধে বহুত অভিযোগ আছে, এখান থেকে সুপারি থেকে চাল ডাল থেকে সব কিছু পাচার করতো এবং ডিজেল থেকে সব। তো এরকম ধরনের সিন্ডিকেট আমরা এই হেতানিয়া দেওয়ানিয়ার উপরে চলতে দেবো না, কারণ এটা হচ্ছে আন্তর্জাতিক জলপথ, এখানে কোনো 2 নম্বরই জায়গার কোনো কিছু নেই। এখানে যদি 2 নম্বরই হয় তাহলে কিন্তু আমাদের এই যে হলদিয়া থেকে যে বন্দর, বাংলাদেশের যে আন্তর্জাতিক বন্দর, এতে ব্যাহত হবে। তা সেখানে আমরা এই নদীপথটাকে অন্তত ক্লিয়ার রাখার চেষ্টা করব এবং আগামী দিনে দেখতে থাকুন। সবে তো 4 মে আমরা ক্ষমতা এসেছি পরিবর্তনের মাধ্যমে, শুধু একটু সময় দেন, দেখতে থাকুন। আপনার যে অভিযোগ এটা সঠিক যে আগে পাচার হতো, আগামী দিনে হয় কিনা আপনাকে দায়িত্ব দিলাম যে আপনি 1 মাস পরে খবর নেবেন যে ওই সব এলাকাতে আর পাচার হচ্ছে কিনা। অবৈধ তাহলে বন্ধ হচ্ছে? অবশ্যই অবশ্যই বন্ধ হবে, আপনাকে দায়িত্ব দিলাম, আপনার চ্যানেলের মাধ্যমে খবর করে দেখাবেন যে একটা পাচারকারী থাকে কিনা। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির অফিস সেক্রেটারি। আমরা এতক্ষণ অনুপবাবুর সঙ্গে কথা বললাম। ওনার সঙ্গে কথা বলে যেটুকু আপনারা দর্শক যারা দেখছেন, এখন আমরা জানি দর্শকরা অনেক সময় ধরে অপেক্ষা করে আছেন শেষ করব কখন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার যখন আপনাদের এই গ্রামে গঞ্জে পৌঁছে যায়, যেমন খবর দেখাই, কিন্তু আমরা যখন কোনো নেতৃত্বের সঙ্গে মুখোমুখি হই, তার যে মনের কথা, তিনি রাজনৈতিক জীবনে আসা, তারপরে কি করলেন, তারপরে যে পরিস্থিতিটা এবং তিনি যে বিভিন্ন যে সমস্যার কথাগুলো আমরা বললাম এবং তিনিও স্বীকার করলেন যে না এগুলো, তবে একসময় উনি কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি বহুবার হয়েছে এবং তিনি প্রতিবাদ করেছেন নদীবাঁধ থেকে শুরু করে একাধিক। সেক্ষেত্রে ওনার প্রতিবাদের ভাষা আজও যেমন রয়েছে দেখলাম, আগামী দিনে নিশ্চয়ই এইভাবে প্রতিবাদের ভাষা থাকবে, তিনি কথা দিয়েছেন। আর সবাই নিশ্চয়ই ভিডিওটা দেখছেন। কেমন লাগছে আপনাদের আজকের এই অনুপ সামন্তের সঙ্গে যে এতক্ষণ বিজেপির, যিনি একদম আমাদের কাছাকাছি বসে রয়েছে। অনুপদা, সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা শেষ করব। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে নতুন সূর্যোদয় হচ্ছে, ভয় নয় ভরসায় বাঁচুন, এইটুকু অনুরোধ করবো সবাইকে। তাহলে সবাইকে এই ভালোবাসা আমি আবার একবার বলে দিই, গ্রামীণ কৃষি শিল্প সমাচার যেখানে পত্রিকা, আমাদের গ্রামীণ পত্রিকা চলতেন, সেখানে আমি তার সম্পাদক ব্রজ বিনোদ জানা, আর বরাবরই আপনাদেরকে এই খবরগুলো দেখাই। আজকের আপনাদের দেখালাম যে মুখোমুখি কিভাবে সমস্যাগুলো ছিল এবং সেই সমস্যার কথাগুলো আমরা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আগামী দিন যে সমস্ত কথাগুলো নিশ্চয়ই আপনারা মাথায় রেখেছেন যে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে, যেমন প্রাকৃতিক ঝড় এলে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়। আমাদের এই খবর করতে এসে আমরা কিন্তু সমাজে বিভিন্ন খবর তুলে ধরতাম, সেখানে বেশ কিছু শ্রেণীর মানুষ তাদের ঠিক পছন্দ হতো না, কারণ আমাদেরকে হুমকি ধমকির মুখে পড়তে হয়। এই যে রেজাল্ট বেরোনোর আগেই 3 দিন আগে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমি নাকি ভারতীয় জনতা পার্টির খবর তুলে ধরি। শুধু তাই নয়, আমি যখন গ্রামে গঞ্জে পৌঁছে যাই মানুষের সমস্যার কথা তুলে ধরি। এটাই তৃণমূল কংগ্রেস সহ্য করতে পারেনি। একটা তকমা লাগিয়েছে আমাকে, বিজেপির হয়ে দালালি করি। আপনি কমেন্টে দেখবেন আমাকে এই কথাই বলেছে। আমি করি না, আমি যেটা ন্যায্য সেটাই তুলে ধরি। এটা অনেকেই স্বীকার করতে পারেন না, কারণ আমাদের কথায় সত্যমেব জয়তে, সত্যের পথ ধরেই আমরা এগোবো। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার কখনো বিক্রি হয়নি, আজও হবে না, এই কথাই দিলাম।
সবাই ভালো থাকবেন।